প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য গণিতের দ্বিতীয় অধ্যায়ের দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের হচ্ছে যে পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা সলভ করছি। তো আগের পার্টগুলো যারা দেখোনি প্লাস এই অধ্যায়ের আমরা কিন্তু প্রতিটা পেজ এবং অনুশীলনী সবগুলো অঙ্কই সমাধান করেছি। তো এই সবগুলো ক্লাস দেখতে গেলে তোমাদের এই ভিডিও নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো তোমরা মনে করো না যে শুধু এই অঙ্কগুলো করলেই আসলে কমন পড়বে। হ্যাঁ, কেননা চ্যাপ্টারে সব কিছুই আসলে খুঁটিনাটি জানতে হবে। তো এইখানে যেটা বলা হয়েছে, সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করো। অর্থাৎ এমন হতে পারে যে এটা এটা সমান, এটা এটা সমান, এরকম। তো আসলে ধনাত্মক আর ঋণাত্মক ভগ্নাংশ সমান হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু চিহ্নগুলো আলাদা। তো এটার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা বলবো যে ধনাত্মক ও ঋণাত্মক ভগ্নাংশ সমান হতে পারে না। তো সেগুলো আমরা যাচাই করব না, প্লাস আর মাইনাস। আমরা প্লাসগুলো যাচাই করব প্লাসের সাথে, আর মাইনাসগুলো যাচাই করব মাইনাসগুলোর সাথে। তো ধনাত্মক ও ঋণাত্মক ভগ্নাংশ সমান হতে পারে না, সমান হতে পারে না। পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও ধরো 3 সমান -3, এটা আমরা লিখতে পারবো না। হয় দুটোই মাইনাস হতে হবে, নাহলে দুটোই প্লাস হতে হবে, এরকম একটা বিষয়। তো এই যে সমতুল ভগ্নাংশের যে একটা বৈশিষ্ট্য, যেটা আসলে সমতুল ভগ্নাংশ অনেক ছোট ক্লাসে, ক্লাস 4 থেকেই পড়ানো হয়। ধরো এরকম একটা ভগ্নাংশ আছে, তো আমি একেও মনে মনে 2 দিয়ে গুণ করলাম। 6 একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে হয়, একেও আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে 10। তো এই দুটো ভগ্নাংশ কিন্তু সমতুল হবে। হ্যাঁ, কেন দেখো, আমি এই ভগ্নাংশটা যদি আবার কাটাকাটি করি, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলে 3, 2 দিয়ে ভাগ দিলে 5, এটাই ঘুরে আসবে। তো এই সমতুল ভগ্নাংশের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে এই কোণাকোণির যে গুণফলটা, দেখো এটাও 30, এটাও 5 6 30, অর্থাৎ এই কোণার গুণফলগুলো একই হয়। হ্যাঁ, তারাই হচ্ছে সমতুল ভগ্নাংশ হয়। তো এই থিমটা থেকে আমরা দেখো এই প্লাস প্লাসগুলো যদি শনাক্ত করি, তাহলে আমরা এইভাবে বলবো যে সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এটাকে এ, এটাকে বি এইভাবে যদি ধরি, তাহলে ক্ষেত্রে এ বাই বি সমান আরেকটা ভগ্নাংশ যখন আমরা ধরবো, হ্যাঁ, সেটাকে আমরা ধরো সি আর ডি ধরলাম, সি বাই ডি হয়। অর্থাৎ এই বিষয়টা এরকম যে যখন সমতুল হয় তখন কিন্তু আমরা এরকম সমান চিহ্ন দিয়ে লিখতে পারি, এ বাই বি সমান সি বাই ডি। তারপরে আমরা দেখব যে কোনাকুনি গুণফলটা একই হয়। তো এখন আমরা দেখো এই প্লাস প্লাস এই দুটো ভগ্নাংশ কম্পেয়ার করব। তো 2/3 আর 6/9। তো মনে মনে যদি আমরা ভাবি যে এটা এ আর এটা বি, এটা সি, এটা ডি, হ্যাঁ, তাহলে আদৌ আসলে সমান হবে কিনা, সমতুল হবে কিনা, সেটার জন্য আমাদের এই কোনাকুনি গুণ করতে হবে। তো এইভাবে আমরা লিখব যে এখানে 2 গুণন 9, অর্থাৎ এই কোণার সাথে এটা, হ্যাঁ, সমান হচ্ছে 18। আবার এইটা গুণন এইটা, অর্থাৎ 3 গুণন 6 সমানও 18। তো এই গুণফলটা যখনই একই আসে তখনই আমরা কিন্তু সমান, অর্থাৎ এই ভগ্নাংশ দুটোকে সমতুল ভগ্নাংশ বলে দিতে পারবো। তাহলে এখন আমরা বলে দিতে পারবো যে অতএব এই 2/3 সমান হচ্ছে 6/9। তো এই দুটো কিন্তু আমরা সমান পেয়ে গেলাম। তো যেহেতু আমরা ধনাত্মকের সাথে ধনাত্মকগুলো তুলনা করব, যার কারণে এখন আমরা এই 2/3-এর সাথে এইটা 16/24 এইটা কম্পেয়ার করি। তাহলে 2/3 আর হচ্ছে 16/24। তো সেক্ষেত্রে এখানেও আমরা দেখো এই কোনাকুনি যদি গুণ করি, তাহলে 2 গুণন 24, তাহলে এটা হচ্ছে 48। আর এই কোণাটা গুণ করলেও দেখো 3 গুণন 16, হ্যাঁ, এটাও কিন্তু 48। তো যখন এই গুণফলটা একই হবে তখন আমরা বলে দিতে পারবো এই 2/3 সমান হচ্ছে 16/24। তো আর কিন্তু ধনাত্মক বা প্লাস মান নেই, হ্যাঁ, শুধু এই দুটো আছে। তো এই দুটো কিন্তু না করলেও হয়, যেহেতু এ আর এ সমান হয়েছে, আবার এ আর এ সমান হয়েছে, তাহলে এই দুটো কিন্তু সমান হবে। তারপর আমরা করে দিচ্ছি যে একটা হচ্ছে 6/9, 16/24। তো এই কোণাটা আমরা যদি গুণ করি, তাহলে 6 গুণন 24, 4 6 24-এ 4, হাতে 2, 6 দুগুণে 12 আর 2-এ 14। আর এই কোণাটা গুণ করলে দেখো 9 গুণন 16, গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়। তো 6 নং 54, 4 হাতে 5, 9 অক্ষে 9, 9 আর 5-এ 14। এখানেও কিন্তু গুণফল দুটো একই হয়েছে। তো আমরা বলে দিতে পারবো যে 6/9 সমান হচ্ছে
16/24, অর্থাৎ ধনাত্মক বা প্লাস যে তিনটা ভগ্নাংশ ছিল তারা কিন্তু পরস্পর সমান হয়েছে। এবার আমরা হচ্ছে যে ঋণাত্মকগুলো কম্পেয়ার করব। তো ঋণাত্মকগুলোর মধ্যে আমরা দেখো ফার্স্ট টাইম এইটা আর এটা যদি নেই, হ্যাঁ, কমা দিয়ে আমরা এখানে তুলে নিই যে -3/2, কমা এটা ছিল -15/10। তো এই কোণাটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হবে দেখো, -3 গুণন হচ্ছে 10, তাহলে এটা -30। আবার এই দুটো যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 2 গুণন, এটা অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে, এখানে প্রথমে আছে জন্য ব্র্যাকেট না দিলেও হবে, কিন্তু এখানে ব্র্যাকেট যদি না দাও তাহলে গুণন আর বিয়োগ চিহ্ন কিন্তু পাশাপাশি পড়ে যাবে, এটা ভুল। তো যার কারণে এটাও আমরা ব্র্যাকেট দিই, মাইনাস হলে ব্র্যাকেট দেওয়াটাই সেফটি। তো এটা গুণ করলেও দেখো প্লাস মাইনাসে মাইনাস, 15 দুগুণে 30, তাহলে এই দুটো ভগ্নাংশকে আমরা সমান বলে দিতে পারবো। সমান হচ্ছে -15/10, যেহেতু এই কোনাকুনি গুণফলটা একই হয়েছে। এবার এই যে মাইনাসের এটার সাথে আমরা এইটা কম্পেয়ার করি, -3/2, কমা -5/15। তো এখানেও আমরা দেখো কোনাকুনি গুণ করলে -3 গুণন 15, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 3×15=45। আর এই কোণাটা যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখব যে 2 গুণন -5। তো এটা গুণ করলে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10। তো এটা কিন্তু সমান আসেনি। তো এখানে আমরা বলে দিতে পারবো -3/2 নট ইকুয়াল -5/15। হ্যাঁ, এইভাবে বিষয়টা আমরা সলভ করতে পারবো। তো এখন এই দুটো আমরা যদি কল্পনা করি, এইটা আমাদের কি হয়, এটাও কিন্তু সমান আসবে না, এটাও আমরা একটু তুলনা করে নিই। তো সেক্ষেত্রে একটা হচ্ছে -15/10 -5/15। তো এই কোণাটা গুণ করি, -15 গুণন 15, 5×15=75, 5 হাতে 7, 15 × 15, 16, 17, 18, 19, 22, 225, তাহলে -225। আর এই কোণাটা গুণ করলে হবে 10 গুণন -5, অর্থাৎ এটা হচ্ছে -50। তো এই দুটো কিন্তু সমান বলা যাবে না, যেহেতু গুণফলটা ভিন্ন আসছে। তো এটা নট ইকুয়াল -5/15। এখন আমরা জাস্ট বিষয়টাতে ফিনিশিং দেব যে কারা কারা আসলে সমান। তো ধনাত্মক তিনটা ভগ্নাংশই সমান ছিল, 2/3 সমান হচ্ছে 6/9 সমান হচ্ছে 16/24। আর মাইনাসের ক্ষেত্রে আমরা যে দুটো সমান পেয়েছি সেটা হচ্ছে -3/2 সমান -15/10। এই যে এখানে আমরা যেটা পেয়েছিলাম, আর এই দুটো কিন্তু সমান হয়নি। তো এইভাবেই এই অঙ্কগুলো আসলে সলভ করতে হয় সমতুল ভগ্নাংশের বৈশিষ্ট্য প্রয়োগ করে। তো নেক্সট আমরা অন্য একটা অঙ্কে যাই। এইটার হচ্ছে যে আমরা পরবর্তী যে অঙ্কটা করব সেটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কোনো, দেখো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কোনো ঋণাত্মক মানে হচ্ছে কোনো মাইনাস, কোনো ঋণাত্মক সংখ্যার, এটা কিন্তু প্রশ্নটা আমাদের আসলে আগে লেখা হয়নি, সংখ্যার বর্গমূল, ঋণাত্মক সংখ্যার বর্গমূল পাওয়া যাবে কি? পাওয়া যাবে কি? যুক্তি সহ লিখো। যুক্তি সহ লিখো। তো মাইনাস কোনো সংখ্যার কিন্তু আসলে বর্গমূল হয় না, এটা কাল্পনিক নাম্বার বা ইমাজিনারি নাম্বার বলা হয়, অবাস্তব সংখ্যা। হ্যাঁ, যেমন আমরা প্রথমেই বলে নেব যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল পাওয়া যাবে না, না কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল পাওয়া যাবে না। আচ্ছা, কেন যাবে না এখানে যুক্তি সহ বলা হয়েছে। যেমন ধরো এটা আমরা একটু লিখি যে আমরা জানি শূন্যের কিন্তু বর্গমূল হয়, এবং শুধু ধনাত্মক মানে প্লাস যে মানগুলো,
ধনাত্মক সংখ্যার বর্গমূল হয় অথবা পাওয়া যায়। আচ্ছা, যেমন আমরা দেখো ধনাত্মক একটা সংখ্যা নিচ্ছি, যেমন 9। এখানে পূর্ণবর্গ সংখ্যা ছাড়াও আমরা অন্য সংখ্যা নিতে পারি, কিন্তু সেগুলো বর্গমূল যেহেতু মেলে না, দশমিক আসে, সেগুলো আমাদের সেগুলো হবে। আমি যদি 7 নিয়ে বলি, √7, তারও কিন্তু একটা দশমিক আসলেও একটা মান কিন্তু আসবে, যদিও অমূলদ সংখ্যা, দশমিকের পর অসীম ঘর চলতে থাকে। কিন্তু আমরা এমন একটা সংখ্যা নিলাম যার বর্গমূলটা আসলে মিলে যায়। কিন্তু আমরা ঋণাত্মক একটা সংখ্যা দেখো, সেখানেও -9 নিয়ে দেখবো যে এর কোনো মান আসবে না। যেমন তাহলে 9 একটি ধনাত্মক সংখ্যা। তো এটা আমরা দেখবো যে হ্যাঁ, এর বর্গমূল করা সম্ভব। তাহলে 9 এর বর্গমূল আমরা যদি এইভাবে √9 লিখি, তোমরা ক্যালকুলেটরে করলে দেখবে যে এটা 3 দেখাবে। তাহলে এটা কিন্তু আমরা বর্গমূল পেলাম। কিন্তু আমি যদি -9 নিয়ে দেখি, কিন্তু -9 এর বর্গমূল হচ্ছে √9। তো এইটা কেউ কেউ বলতে পারো যে এর উত্তর হচ্ছে যে -3 আসবে, হ্যাঁ, বা কেউ বলতে পারো যে +3 আসবে। তো +3 যদি আসে, দেখো, হ্যাঁ, +3 যদি বলো, তাহলে বর্গমূলের উল্টা কিন্তু বর্গ, অর্থাৎ স্কোয়ার করা। তো আমি এখানে যদি 3 এর স্কোয়ার করি, হ্যাঁ, তাহলে কিন্তু -9 আসবে না। কিন্তু এইখানে খেয়াল করো যে 3 এর স্কোয়ার করলে কিন্তু +9 চলে আসছে। তো এটার স্কোয়ার করে যদি আমরা এটা না আনতে পারি, তাহলে আমরা বুঝবো যে এটা বর্গমূল নয়। আবার কেউ বলতে পারো তাহলে √-9 এর বর্গমূল -3 হবে, কিন্তু এটাও হবে না। কেন হবে না? দেখো, -3 এর যদি আমরা বর্গ করি, স্কোয়ার করি, মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটাও কিন্তু প্লাস হয়ে যায়। 2, 4, 6, 8, আর বিজোড় পাওয়ার থাকলে মাইনাস হয়। আর 3 এর স্কোয়ারে 9, অর্থাৎ +9 আসছে, -9 ঘুরে আসছে না। তাহলে এটাও কিন্তু নট ইকুয়াল -3। তাহলে যদি এই দুটোর কোনোটাই না হয়, তাহলে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এক্ষেত্রে মাইনাস কোনো সংখ্যার বর্গমূল হয় না। তাই এই ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না। তো এটি হচ্ছে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। এটি অবাস্তব সংখ্যা। এরকম একটা থিওরিক্যাল কোশ্চেন আমরা তোমাদের করিয়ে দিলাম। এই প্রশ্নটা কিন্তু আমি মনে করি যে অনেক সময় পরীক্ষায় দিয়েও দিতে পারে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভাগ প্রক্রিয়ায় আমরা 2 এর বর্গমূল করা শিখব। √2 ভাগের সাহায্যে, বা ভাগ প্রক্রিয়া বলে, ভাগের সাহায্যে এই বর্গমূলগুলো কিন্তু মিলবে না। তাই বলি যে এর বর্গমূল আমরা পাবো না তা না, যেহেতু এটা ধনাত্মক সংখ্যা, অবশ্যই বর্গমূল পাবো। কিন্তু এটাকে অমূলদ সংখ্যা বলা হয়। দশমিকের পর দেখবা যে চলতেই আছে, কোনো শেষ হচ্ছে না। কিন্তু একই অঙ্কের পুনরাবৃত্তি হচ্ছে না, বিভিন্ন অঙ্ক আসছে। এই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। যেমন ধরো 1.5, 7, 9, 0, 4 এইভাবে চলতেই আছে, কিন্তু কোনো রিপিট হচ্ছে না। যদি রিপিট হয় একই অঙ্ক, যেটা আবৃত দশমিক ভগ্নাংশ বলে, সেটা কিন্তু মূলদ সংখ্যা বলা হয়। তো এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ভাগের সাহায্যে এই জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে কয় ঘর পর্যন্ত তারা চাচ্ছে। তাহলে 6 দশমিক, মানে দশমিকের পর 6টা ঘর, 6 দশমিক স্থান পর্যন্ত। আমি যেমন 2 এরটা দিলাম, তোমরা 3, 5, 7 এরকম অপূর্ণবর্গ সংখ্যা নিয়ে প্র্যাকটিস করবে অবশ্যই। সেটা বিভিন্ন সময় 6 দশমিক স্থান বলতে পারে, 3 দশমিক, 4 দশমিক, যত দশমিক বলবে দশমিকের পর ততগুলো ঘর রাখতে হবে। 6 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করো। আচ্ছা, এটা করতে গেলে যেটা করতে হয় যে ফার্স্ট টাইম আমরা দেখো 2 এর যেহেতু আমরা বর্গমূল করব, তাহলে আমরা প্রথমেই 2 লিখলাম। হ্যাঁ, লিখে এরপরে আমাদের দশমিক দিয়ে, তোমরা জানো যে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে চাইলেই আমার প্রয়োজনে আমি কোটিটা শূন্য লিখলেও এতে মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা কতগুলো শূন্য নেব? এখানে ঠিক যত দশমিক স্থান বলবে, আমরা ততটা জোড়া শূন্য নেব। এইভাবে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া। মানে যত দশমিক স্থান বলবে তত জোড়া, দুটাই 1 জোড়া হয়। তারপর ডান দিক থেকে এইভাবে জোড়াগুলো মিলিয়ে একটা করে দাগ দিতে হয় মাথার উপরে, এইভাবে। আর সিঙ্গেল যেটা থাকলে এর উপরেও দাগ দিতে হবে। এরপরে এই পাশে আমরা একটা টান দেবো। বইয়ে হয়তো বা এইখানে দিয়েছে, যেটা আমরা ইন্টারন্যাশনাল পদ্ধতিতে যেটা ভাগ বলা হয়। ধরো
2 দিয়ে আমি 25কে ভাগ করছি। আমরা যেমন ভাগফলটা এই দিকে লিখি, আধুনিক নিয়মে কিন্তু এই জায়গায় লেখে 2 অক্ষে 2 এইভাবে। তো তোমরা সেখানেও লিখতে পারো, এই পাশে লিখতে পারো। তো এই ভাগ প্রক্রিয়ার বর্গমূলের যেটা নিয়ম সেটা হচ্ছে যে এদিক থেকেই শুরু হবে, কিন্তু এখানে কোনো ভাজক নেই। হ্যাঁ, এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যার স্কোয়ার করে অর্থাৎ বর্গ করে এই সংখ্যাটা যদি মিলে যায় মিললো, না হলে তার চেয়ে ছোট হতে হবে। আর এখানে যদি জয়েন্ট মানে জোড়া থাকে তাহলে সেটাই দেখতে হবে, আর সিঙ্গেল থাকলে সিঙ্গেল। তো আমি দেখো 2 বার দিলে এখানে 4 বসাতে হবে, তাহলে 2 এর নিচে তো 4 বসবে না, যার কারণে এখানে 1 বার যাবে। তো 1 এর স্কোয়ার করলে 1 হয়, এর নিচে আমরা 1 লিখে সিম্পলি টান দিয়ে বিয়োগ করব। তো এটা হচ্ছে 1। আর এটা ভাগেরও নিয়ম, দশমিকের এই পারের কোনো অঙ্ক কাটতে গেলে এখানে দশমিক দিয়ে দিতে হয়। দশমিক দিয়ে আমরা এখানে কিন্তু জোড়ায় জোড়ায় নামবে, যেহেতু এখানে আইকা অর্থাৎ সুপার গ্লু মেরে দেওয়া আছে। তো এই দুটো শূন্য আমরা নামালাম। এরপরের নিয়ম হচ্ছে যে এই পাশে দাগ দিয়ে এই সংখ্যাটাকে দ্বিগুণ অর্থাৎ ডাবল করতে হয়। এইখানে করতে হয় বর্গ স্কোয়ার, আর এইখানে কিন্তু ডাবল অর্থাৎ 2 দিয়ে গুণ করে আনতে হয়। আর এই জায়গায় আমরা কোনো দশমিক কাউন্ট করব না। হ্যাঁ, এখানে যদি দেখো 1.2 থাকে তাহলে এটাকে 12 ধরে তার ডাবল করব। আর এখন যেহেতু 1 আছে তাহলে ডাবল হচ্ছে 2। আর এইখানে একটু স্পেস রাখতে হয় কোনো একটা অঙ্ক লেখার জন্য। আচ্ছা, এরপরে আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে এই জায়গায় আমরা ঠিক যে অঙ্কটা লিখব এখানেও তাই লিখতে হবে। আমি যদি এখানে 3 লিখি তাহলে এখানেও 3 লিখতে হবে। আর এখানে যে 23 হলো সেই 23কে ওই 3 দিয়ে গুণ করে এখানে নামাতে হবে। তো দেখো আমি যদি 3 বার দেই তাহলে এখানেও 3 এখানেও 3, তাহলে 23 গুণন 3, এই রাফে গুণ করে দেখো 3 ত্রিক্ষা 9, 3 দুগুণে 6, যেহেতু এখানে 100 আছে তাহলে আরো বাড়ানো যায়। এখন আমি যদি 4 দেই তাহলে এখানেও 4 এখানেও 4, অর্থাৎ 24 গুণন 4 96 হবে। 5 বার দিলে বড় হয়ে যাবে 125 হবে, তাহলে এখানেও 4 এখানেও 4, তাহলে 4 24 96। এইটা বিয়োগ করে আমরা পাবো কত? 4। হ্যাঁ, এখন আমরা এই জোড়াটা নামাবো, একটা করে জোড়া নামাবে আর এখানে নিচে একটা দাগ দিয়ে রাখবে। এরপরে এই পাশে টান দিয়ে আবারও এই যে এই সংখ্যাটা এটাকে 14 হিসেবে কাউন্ট করতে হবে, যেহেতু দশমিক ধরা যাবে না, তাহলে 14 ডাবল হচ্ছে 14 দুগুণে 28। এবার আবারও আমরা এইখানেও যা দেবো এইখানেও তা দেবো, আর এইখানকার পুরা সংখ্যাটা আর এইখানে লাস্টে যেটা দেবো সেটা গুণ করে এটা যদি মেলে না মিললো, না হলে তার চেয়ে ছোট হতে হবে। তো আমি যদি 2 বার দিই তাহলে এখানেও 2, হ্যাঁ 282 গুণন 2 বড় হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই 1 বার যাবে, এখানেও 1 এখানেও 1, তাহলে এই 281 গুণন 1 করলে এখানে 281 হবে। ওকে, তো এবার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 9, এখানে হাতের 1 আসলো 9, 9 আছে 10 হবে 1, হাতের 1 এখানে আসলো 3, 3 আছে 4 হবে 1। এবার এই পরের জোড়াটা আমরা নামালাম। এরপরে এইখানে টানটা বড় করে দিয়ে এই 141 যেটা আছে এর পুরো ডাবল অর্থাৎ 2 দিয়ে গুণ করে এখানে আনতে হবে। তো 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 2 অক্ষে 2। এবার আবারও আমরা এইখানে যা দেবো এইখানেও তাই দিতে হবে। হ্যাঁ, এখানে একটা অনুমান করা যায়, একক দশক শতক হাজার 11,000, আর এখানে কিছু দিলেই 2,000, তাহলে 5 দুগুণে 10। হ্যাঁ, হাতে থাকলে হয়তো একটু কম বেশি হয়ে যায়। তো আমরা রাফে যদি দেখি যে 5 বার দিলে কি হয়, তাহলে এখানেও 5 এখানেও 5, তাহলে 2,825, 2,825 গুণন 5, 5 5 25-এর 5, হাতে 2, 5 দুগুণে 10, 8 2 12, 2 হাতে 1, 5 8 40, আর 1 41, 1 হাতে 4, 5 দুগুণে বড় হয়ে গেছে দেখো 14। সো আমরা নিশ্চিত এখানে 4 বার যাবে, এখানেও 4 এখানেও 4। তো এইখানকার এই পুরো সংখ্যাটাকে ওই 4 দিয়ে গুণ করে এখানে আনতে হবে। 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 8 32-এর 2 হাতে 3, 4 দুগুণে 8 9 10 11। ওকে, এবার আমরা এখানে বিয়োগ করি, 6 আছে 10 হবে 4, হাতের 1 এখানে আসলো 10 মিলে গেল 0, হাতের 1 আসলো এখানে 3, 3 আছে 9 হবে 6। এবার আমরা এই জোড়া শূন্যটা কেটে নেব, কেটে নিয়ে এই টানটা বড় করে দিয়ে আমরা এখন এইটার ডাবল করে নেব। তাহলে এটা মুখে মুখে হয় দেখো 1414, তাহলে 14 ডাবল হচ্ছে 28, তাহলে 2828 হবে 2 দিয়ে গুণ করলে 2828। এরপরে আবারও আমাদের দেখতে হবে যে আমরা ঠিক এখানেও যা দেবো এখানেও তা দেবো, আর এইখানকার পুরা সংখ্যাটা আর ওইখানে লাস্টে যেটা দেবো সেটা গুণ করে এর চেয়ে ছোট হতে হবে। তো এটা এখানে অনুমান করো একক দশক শতক হাজার 60,000 সামথিং, আর এখানে কিছু একটা দিলে একক দশক শতক হাজার 28,000, 2 বার দিলে দেখো 28 দুগুণে 56, হাতে থাকলে অবশ্যই বড় হয়ে যায়। হ্যাঁ, তো এটা হয়তো বা 2 বার যেতে পারে, আমরা দেখি তাহলে 2 8 2 8 আবার একটা 2 গুণন 2, তো 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, হ্যাঁ হবে 56,000। এটা যেহেতু 60,000 আছে তো আমরা 2 বার দিলাম। এখন তোমরা ভাবতে পারো যে এটা কতবার পর্যন্ত দেব, কতক্ষণ চলবে। এই যে এখানে 6 দশমিক বলা হয়েছে, তো দশমিকের পরে 6 ঘর অর্থাৎ 1 2 3 4 ঘর হয়েছে,
আরও 2 ঘর যেতে হবে। হ্যাঁ, তো এখন আমরা এই 2 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে এখানে বসাবো। তাহলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 আর একে 5, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 আর একে 5। এটা আমাদের গুণ করাই ছিল। এইটা আমরা বিয়োগ করলে হবে 6, হাতের এক এখানে আসলো 7, 3, হাতের এক এখানে আসলো 6, তাহলে 8, 6, 14, হাতের এক এখানে আসলো 7, 7 আছে 10 হবে 3। এবার আমরা এই পরের জোড়া শূন্যটা কেটে নেব। নিচে দাগ দিলে সুবিধা কি, বোঝা যায় যে কতগুলো শূন্য কাটা হয়েছে। এবার আমরা এই যেই সংখ্যাটা দশমিক ছাড়া এটাকে দ্বিগুণ অর্থাৎ ডাবল করে নেব বা 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 2 অক্ষে 2। এই জায়গায় এসে আমরা আবারও একটু অনুমান করে নেব যে আসলে কতবার পর্যন্ত দেয়া যেতে পারে। তো এটা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,83,000 প্রায় 4 লক্ষ। আর এখানে যদি আমরা দেই একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে 2 লক্ষ। তুমি যদি 2 এর নামতা জানো তাহলে 2 কোটি 2 লক্ষর নামতাও কিন্তু জানো, কেননা 2 লক্ষ দুগুণে 4 লক্ষ এইভাবে কিন্তু আগাবে। তো একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,83,000, ধরো 4 লক্ষই, আর এটা 2 লক্ষ, তাহলে 2 দুগুণে 4, এরকম একটা কাছাকাছি জাস্ট অনুমান করে নেওয়া যায়। কিন্তু 2 বার দিলে আসলে এটা বড় হয়ে যাবে হাতে থাকার কারণে, এটা আমি দেখেছি, যার কারণে এটা একবার দিলাম। এখানেও 1, এখানেও 1। তো ওই 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে, অর্থাৎ 28, 28, 41। এটা বিয়োগ করলে হবে 9, হাতের এক এখানে আসলো 5, 5 আছে 10 হবে 5, হাতের এক এখানে আসলো 9, 9 আছে 16 হবে 10, 11, 12, 13, 14, 15, 16, 7, হাতের এক এখানে এসে মিলে গেল, তারপরে 8, 8 মিলে গেল 0, 2 আছে 3 হবে 1। এইরকম একটা ভাগশেষ এখানে আসবে। এবার আমরা লাস্ট জোড়া শূন্য আমাদের, এইটা এখানে আমরা কেটে নেব। এটা কেটে নেওয়ার পরে আবারও উপরের যে সংখ্যাটা আছে এর দ্বিগুণ অর্থাৎ 2 দিয়ে গুণ করে নিতে হবে। এইখানে একটা অঙ্ক লেখার মতো ফাঁকা রাখতে হবে। আমি 2 দিয়ে গুণ করে নিচ্ছি। 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 2 অক্ষে 2। ওকে, 28, 28, 42। তো এখন দেখো এখানে আমরা যদি গুনি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 কোটি, আর এখানে ফাঁকা জায়গায় যদি একক ধরো একক দশক শতক হাজার অযুত লক্ষ 28 লক্ষ, তাহলে 28 দুগুণে হচ্ছে 56, তাহলে 56 লক্ষ। তাহলে এইভাবে হিসাব করে যেটা দেখা গেছে যে এখানে আমি যদি দেখো 3 বার দেই, 3 8 24, 4 হাতে 2, 3 2 7 8, 84 লক্ষ। কিন্তু হাতে থাকার কারণে যেহেতু অনেক বড় বড় সংখ্যা আছে, এটা কিন্তু 4 বার যায় না। সো এখানে আমরা 3 বার দেব, 3 বার। এখানেও 3, এখানেও 3। এখন এই পুরো সংখ্যাটাকে ওই 3 দিয়ে গুণ করে এখানে আনতে হবে। সো 3 3 9, 3 দুগুণে 6, 3 4 12, 2 হাতে 1, 3 8 24, আর 25, আর 5 হাতে 2, 3 দুগুণে 6 7 8, 3 8 24, 4 হাতে 2, 3 দুগুণে 6 7 8। তোমাদের মনে হতে পারে যে আরো মনে হয় যেত, আমরা তোমাদের দেখাই যে 4 বার দিলে কি হতো। দেখো 2 8 2 8 4 2, এইখানে আমরা যদি 4 বার দেই তাহলে উপরেও 4 বার দিতে হতো, এটাকে 4 দিয়ে গুণ দিতে হতো। দেখি আমরা কি হয়। 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 4 16, 6 হাতে 1, 4 8 32 আর 1 33 এর 3 হাতে 3, 4 দুগুণে 8 9 10 11 1 হাতে 1, 4 8 32 আর 1 33 এর 3 হাতে 3, 4 দুগুণে 8 9 10 11। দেখো এখানে আমাদের ছিল 1,75,000, আর এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 কোটি হচ্ছে যে একক দশক শতক হাজার অযুত লক্ষ 13 লক্ষ, বড় হয়ে যেত, যার কারণে এটাই দিতে হবে। সো এটা আমরা বিয়োগ করে নিই। 1 7 3, হাতের এখানে আসলো 3। এক্সপার্ট হতে হবে আসলে ক্যালকুলেশনে, এত ক্যালকুলেটর দিয়ে এত কিছু করা সম্ভব না, অনেক সময় লাগবে। 3 3 আছে 9 হবে 6, 5 5 মিলে গেল 0, 8 আছে 17 হবে 9, হাতের এখানে আসলো 5, 5 আছে 10 হবে 5, হাতের এখানে আসলো 9, 9 আছে 10 হবে 1। এই ভাগশেষটা কিন্তু আমাদের কোনো কাজে লাগে না, তবে এটা যদি আবার ভুল হয় এবং স্যারের চোখে পড়ে তাহলে কিন্তু সমস্যা আছে। তো এই যে আমরা যেটা পেলাম এটাই হচ্ছে 6 দশমিক স্থান পর্যন্ত 2 এর বর্গমূল। এই বর্গমূল কিন্তু শেষ হবে না, এটা চলতেই থাকবে। এই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। তো এখন আমরা এইখানে বলে দেব যে অতএব √2 এর 6 দশমিক স্থান পর্যন্ত, এখানে আসলে যেহেতু আমরা বর্গমূল লিখবো এখানে √টা না দিই, 2 এর 6 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল
হ্যাঁ, কত হলো 1.41426 দিয়ে এখানে আমরা প্রায় লিখে দিতে পারি, কিন্তু এখানে যেহেতু উল্লেখ করে দিয়েছে 6 দশমিক স্থান, হ্যাঁ এক্ষেত্রে প্রায় না লিখলেও কোনো সমস্যা নেই। 1.414142, সরি লাস্টে 3 ছিল, এটা 1 3 3, 4142414213। তো এটা কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো এরকম তোমরা আসলে বিভিন্ন সংখ্যা নিয়ে আমরা তোমাদের চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় বা আমরা প্রতিটা পেজেই যে ভিডিওগুলো করেছি সেখানে তোমরা দেখবে যে কোথায় এই বর্গমূলগুলো ছিল। আমরা কিন্তু ডিটেলস সেখানেও করিয়েছি, অবশ্যই সেটা দেখে নেবে তোমরা। 3, 5, 7, হ্যাঁ মানে পূর্ণবর্গ সংখ্যাগুলো আসলে মিলে যায়, যেমন 9 এর বর্গমূল 3, 16 এর বর্গমূল 4, হ্যাঁ কিন্তু এমন এমন সংখ্যা নেবে যেগুলো আসলে বর্গমূল এরকম ফ্র্যাকশন হয়, সেগুলোই পরীক্ষায় আসার চান্স বেশি। যদি দেখো যে 16 দেয়, এটা একবারই হয়ে যাবে 16, তাহলে এইখানে এই যে 4 4 16 মিলে গেল, সো এটাই বর্গমূল। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।